ডিডি কিষান, পরিবর্তনশীল ভারতের গর্ব। वक्रतुंड महाकाय सूर्यकोटि समाप्रभ निर्विघ्नं कुरु मदेव सर्वकार्येषु सर्वदा। এই ইচ্ছা এবং আকাঙ্ক্ষা নিয়ে আবারও কৃষি চৌপাল উঠেছে আপনাদের কাছে দ্বারভাঙার জাতীয় মাখানা গবেষণা কেন্দ্রে। এবং আজ আমরা মাখানাকে বোঝার চেষ্টা করব। একটি জলাশয়ে বীজ রোপণ করা এবং তারপর 8 থেকে 9 মাস কঠোর পরিশ্রমের পর গাছে ফল দেখা দেয় এবং তারপর এটি একটি খুব বড় প্রচেষ্টা। আপনি জানেন, কিন্তু সরকার এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে এবং এটি একটি বিশেষ ধরনের প্রচেষ্টা যা সরকার ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং আজ আমরা কৃষি চৌপালের মাধ্যমে এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা আপনার জন্য একটি ডিটেল রিপোর্ট তৈরি করেছি, যার মাধ্যমে আপনি মাখানাকে ভালোভাবে বুঝতে পারবেন এবং সেই প্রচেষ্টাগুলি এবং সরকার কর্তৃক করা প্রচেষ্টাগুলি বুঝতে সক্ষম হবেন। আপনাদের একটা রিপোর্ট দেখাই। মাখানা, মাখানা যা কালো হীরা নামেও পরিচিত, এক ধরনের জলজ উদ্ভিদ। আমাদের দেশে 80% মাখানা বিহারে চাষ করা হয়। বিহারের প্রধান মাখানা উৎপাদনকারী জেলাগুলি হল দ্বারভাঙ্গা, মধুবনী, সহরসা, সুপল, আরারিয়া, সীতামাড়ি, কিষানগঞ্জ, পূর্ণিয়া এবং কাটিহার। কৃষিকাজের কথা বলতে গেলে মাখানা 4 থেকে 6 ফুট গভীর জলাবদ্ধ এলাকায় অথবা অন্যান্য ফসলের মতো জমিতে চাষ করা হয়। আমরা আপনাকে বলি যে সরকার মাখানা চাষ এবং এর সাথে সম্পর্কিত সমস্ত কার্যক্রমকে প্রচার করছে। এই বছরের বাজেটে বিহারে মাখানা বোর্ড স্থাপনের ঘোষণা করা হয়েছে। এই বোর্ডটি মাখানার উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং বিপণনের জন্য সমর্পিত থাকবে। এই বোর্ডের উদ্দেশ্য হবে মাখানা কৃষকদের কৃষক উৎপাদক সংগঠনে সংগঠিত করা। এই বোর্ডের উদ্দেশ্যও হবে মাখানার উৎপাদন এবং গুণমান বৃদ্ধি করা। মাখানা বোর্ডের উদ্দেশ্য হবে প্রক্রিয়াকরণ এবং প্রযুক্তির মাধ্যমে অসুবিধাগুলি কাটিয়ে ওঠা। সম্প্রতি কৃষিমন্ত্রী দ্বারভাঙার জাতীয় মাখানা গবেষণা কেন্দ্রে এক সংলাপ অনুষ্ঠানে মাখানার কৃষকদের কাছ থেকেও পরামর্শ নিয়েছিলেন। তিনি দ্বারভাঙার পুকুরে প্রবেশ করেন এবং সরাসরি মাখানা উৎপাদনকারী কৃষকদের সাথে আলোচনা করেন। তিনি মাখানা চাষের সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝতেন এবং মাখানা উৎপাদনের অসুবিধাগুলি জানার পাশাপাশি কৃষকদের কাছ থেকে পরামর্শও নিতেন। কৃষিমন্ত্রী কর্মকর্তাদের নির্দেশ দেন যে ICAR এবং গবেষণা কেন্দ্রের উচিত কাঁটাবিহীন মাখানা বীজ তৈরির কাজ করা, এমন মেশিন তৈরি করা উচিত যা সহজেই তা টেনে বের করতে পারে। কৃষিমন্ত্রী মাখানার বিপণন, ব্র্যান্ডিং এবং প্যাকেজিং এ সহায়তা প্রদানের কথাও বলেন। মাখানা উৎপাদনকারী কৃষকদের প্রশিক্ষণের উপরও কাজ করা হবে। তাহলে আপনি কি এই ডিটেল রিপোর্টটি দেখেছেন? এই রিপোর্টের পর আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। এখন বলুন, আপনি কতবার মাখানা খান? দিনে একবার, সপ্তাহে একবার, মাসে একবার, অথবা 365 দিনের মধ্যে 300 দিন? আমি এটা বলছি কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 365 দিনের মধ্যে 300 বার মাখানা খান। তিনি এটা বলেছেন। তিনি মাখানা সম্পর্কে অনেক কিছু বলেছেন, কিভাবে এটিকে লোকাল থেকে গ্লোবাল নিয়ে যাওয়া যায়, কিভাবে বিশ্ব মানচিত্রে মাখানার চিহ্ন এমিট করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্পর্কে অনেক কথা বলেছেন। এটি শোনা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা এই ব্যাপারে আরেকটু এগিয়ে যাই। अब बारी
बिहार के मखाना की है। मखाना आज देश के शहरों में सुबह के नाश्ते का प्रमुख अंग हो चुका है। मैं भी 365 दिन में से 300 दिन तो ऐसे होंगे कि मैं मखाना जरूर खाता हूं। ये एक सुपर फूड है जिसे अब दुनिया के बाजारों तक पहुंचाना है। তাহলে আসুন এখন আপনাদের অনুষ্ঠানের প্রথম অধিবেশন শুরু করি, যেখানে আমরা মাখানা উৎপাদনের উন্নত প্রযুক্তি সম্পর্কে কথা বলবো। হ্যাঁ, আমরা মাখানার উৎপাদনের উন্নত প্রযুক্তি নিয়ে কথা বলবো এবং এই অধিবেশনে কিছু বিশেষ অতিথি আমার সাথে যোগ দিচ্ছেন। আপনাদের পরিচয় করে দিই। আমার সাথে যোগ দিচ্ছেন নমস্কার। জাতীয় মাখানা গবেষণা কেন্দ্রের একজন সিনিয়র বিজ্ঞানী ডক্টর মনোজ কুমার। মনোজ, স্বাগতম। আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর বি.আর. জোনা, দ্বারভাঙ্গা জাতীয় মাখানা গবেষণা নমস্কার। কেন্দ্রের একজন সিনিয়র বিজ্ঞানী। ডক্টর জোনা, স্বাগত। এবার আমার সাথে যোগ দিচ্ছেন এম.এস. রাউত সাহেব, দ্বারভাঙ্গা জাতীয় মাখানা গবেষণা কেন্দ্রের একজন বিজ্ঞানী। স্যার, আপনাকেও স্বাগত। নমস্কার। আপনি আমার সবচেয়ে কাছে বসে আছেন। যদি আমরা আপনাকে দিয়ে শুরু করি, ডক্টর মনোজ, যখন আমরা মাখানা চাষের কথা বলি, বিহারের জন্য পরিচিত। বিহারের চাষ, বিহারের জমি কেন আলাদা? এখানকার জমির বিশেষত্ব কি? অবশ্যই আমরা সকলে জানি যে এখানে যত মাখানা উৎপাদিত হয় তার প্রায় 85% বা তারও বেশি উৎপাদিত হয় বিহারে এবং বিশেষ করে মিথিলা অঞ্চলে। এখানে একটা কথা খুবই প্রচলিত যে পগ পগ পোখর মাছ মাখান ইয়ে হ্যাঁ মিথিলা কি পেহচান। তাই মাখানা আমাদের মিথিলার পরিচয় এবং আজ এটা অত্যন্ত আনন্দের বিষয় যে মিথিলার মাখানা আবারও মিথিলা অঞ্চলকে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করেছে। অবশ্যই আমাদের মাটি, এখানকার জলবায়ুতে সেই সমস্ত গুণাবলী রয়েছে এবং এতটুকুই অনুকূল যে এটি মাখানা চাষকে উৎসাহিত করেছে। যদি এখানে আপনি দেখেন, এখানকার মাটি সত্যি খুবই উর্বর আর এখানে পুকুরের সংখ্যা অনেক বেশি। ঐতিহ্যগতভাবে মাখানা পুকুরে চাষ করা হতো এবং ঐতিহ্যগতভাবে যেখানে মাখানা চাষ করা হতো সেখানে পুকুরের সংখ্যা অনেক বেশি দেখা যেত। এছাড়াও যদি আপনি দেখেন, আমাদের উত্তর বিহার অঞ্চল এবং মিথিলা অঞ্চলে অন্যান্য প্রদেশের তুলনায় জলের প্রাপ্যতা আনুপাতিকভাবে বেশি এবং এই সমস্ত কিছু ছাড়াও এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সহায়ক তা হল মাখানা চাষের জন্য মিথিলার কৃষক এবং এখানকার শ্রমিকদের মাখানা উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের জন্য প্রয়োজনীয় দক্ষতা রয়েছে এবং এটাই তাদের একটা ঐতিহ্য। ঠিক আছে, আরো কিছু কৃষক ভাই আমার সাথে যোগ দিচ্ছেন। এই মুহূর্তে রামপ্রসাদ সাহানি সাহেব আমার সাথে যোগ দিচ্ছেন। তিনি বিরল দ্বারভাঙ্গা থেকে এসছেন। রামপ্রসাদ বাবু, আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন। মাখানা উৎপাদন বৃদ্ধির জন্য কি কি নতুন প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছে যাতে আমরা সর্বাধিক লাভ পেতে পারি? আমাদের জাতীয় মাখানা গবেষণা কেন্দ্র কর্তৃক উদ্ভাবিত প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হল স্বর্ণ বৈদেহী জাতের উদ্ভাবন। স্বর্ণ বৈদেহী একটি উচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন জাত, যার প্রতি হেক্টরে 28 থেকে 30 কুইন্টাল উৎপাদন ক্ষমতা রয়েছে। ঐতিহ্যগতভাবে যখন আমরা পুকুরে মাখানা চাষ করতাম তখন আমাদের উৎপাদনশীলতা ছিল প্রতি হেক্টরে 14 থেকে 16 কুইন্টাল। কিন্তু আপনি যদি আমাদের উন্নত জাতের স্বর্ণ বৈদেহী চাষ করেন তাহলে আপনি প্রতি হেক্টরে 28 থেকে 30 কুইন্টাল পর্যন্ত উৎপাদনশীলতা পেতে পারেন। এবং সাম্প্রতিক সময় যদি আপনি দেখেন যে এলাকাটি সম্প্রসারিত হচ্ছে তাহলে স্বর্ণ বৈদেহী জাতের এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এছাড়াও অন্যান্য যে পরিবর্তনগুলি ঘটেছে তা হল, যেখানে ঐতিহ্যগতভাবে পুকুরে চাষাবাদ করা হতো এখন মাঠ পদ্ধতিতে চাষাবাদ সম্ভব হয়েছে। কম জলে, 1 ফুট জলে, 1.5 ফুট জলে এখন আপনি খুব সফলভাবে মাখানা চাষ করতে পারেন। এছাড়াও যদি আপনি দেখেন, মাটি সংরক্ষণ, মাটি ও জল সংরক্ষণের নতুন কৌশল, পুষ্টি ব্যবস্থাপনার কৌশলগুলিও বিকশিত হয়েছে এবং এই সমস্ত কিছুর পাশাপাশি আমরা বিপুল সংখ্যক কৃষককে প্রযুক্তিগতভাবে প্রশিক্ষণও প্রদান করেছি। যদি আপনি দেখেন, গত 5 বছরে আমরা 3000-এরও বেশি কৃষককে মাখানা চাষ, মাখানা প্রক্রিয়াজাতকরণের জন্য প্রশিক্ষণ দিয়েছি
এবং বাকি প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে। এই সবকিছুর পরিপ্রেক্ষিতে অল্প সময়ের মধ্যেই মাখানা চাষ দ্রুত সম্প্রসারিত হয়েছে এবং এর সাথে সাথে আপনার এবং আপনার মতো মাখানা চাষের সাথে জড়িত অন্যান্য কৃষকদেরও আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ডক্টর জানা আমার সাথে আছেন। ডক্টর জানা, আসলে আমরা মাখানা চাষ সম্পর্কে কথা বলবো, কিন্তু মাখানা চাষ ছাড়া অন্য কোনো ফসল কি অতিরিক্ত হিসাবে চাষ করা যেতে পারে? অবশ্যই আমরা এটা করতে পারি। যদি আমরা সিয়ারা চাষ করি তাহলে আমাদের আরো বেশি আয় হবে। এর জন্য যে অন্য নার্সারিটি রয়েছে তাকেও প্রিপারেশন নিতে হবে। এটা কুকি ইউকের মতো চাষ, ফোমিং, যে জমিতে অক্টোবর পর্যন্ত সারা বছর জল থাকে, আমরা সেই জমিতে আগস্ট পর্যন্ত মাখানার চাষ করতে পারি। তারপরে আমরা ধানও চাষ করতে পারি। যদি নভেম্বরের পর জল শুকিয়ে যায় তাহলে আমরা সেই জমিতে গম চাষও করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের কৃষক ভাইয়েরাও আমাদের সাথে ক্রমাগত যুক্ত রয়েছেন, কিছু বোনেরাও আমাদের সাথে যুক্ত রয়েছেন। রিনা ম্যাডাম আমাদের সাথে যোগ দিচ্ছেন। রিনা কুমারীকে স্বাগত। আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন। নমস্কার স্যার, আমি সদর ব্লক থেকে রিনা কুমারী। আমার প্রশ্ন হলো স্যার, মাখানা উৎপাদনের বৃদ্ধির জন্য আমরা কোন প্রকারকে বাছতে পারি? মাখানার প্রথম জাত স্বর্ণবারবিজি 2006 সালে আমাদের গবেষণা কেন্দ্র ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর মাখানা থেকে বের করা হয়েছিল। ওই জাতটি একটি ভালো জাত। এর উৎপাদন প্রতি হেক্টরে 27 কুইন্টাল থেকে 30 কুইন্টাল পর্যন্ত এবং এর প্রোটিনের পরিমাণ 1% থেকে 1.5% পর্যন্ত। এছাড়াও এই জাতে কার্বোহাইড্রেট, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামও ভালো পরিমাণে পাওয়া যায়। এটি হলো দ্বিতীয় জাত। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই মাখানা চাষ করা হয় এবং এই জাতটি খুবই জনপ্রিয়, এবং আপনি যদি এই জাতটি গ্রহণ করেন তাহলে আপনার আয় বৃদ্ধি পাবে। আশা করি আপনারা কথাগুলি ভালোভাবে বুঝতে পারছেন এবং মনোযোগ সহকারেই শুনছেন। ঠিক আছে, তাহলে আয় বাড়বে, উৎপাদনও বাড়বে, কিন্তু খরচ কম হবে। এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চান এবং আমাদের এটা বোঝার চেষ্টা করা উচিত। রাওয়াত সাহেব আমাদের সাথে আছেন। রাওয়াত সাহেবকে পুকুরে যেতে হবে। আমরা ইতিমধ্যে সেখান থেকে মাখানা উৎপাদন করছি। তাই একদিকে আপনি কি মাছ চাষের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এই চৌপালে আপনাকে বলতে চাই যে মাখানার মতো এখানেও মাছ চাষ হচ্ছে এবং বিহারে প্রায় 8 লক্ষ হেক্টর এলাকা জলাবদ্ধ অবস্থায় রয়েছে এবং এখনো পর্যন্ত আমরা 1 লক্ষ চাষের এলাকাও অর্জন করতে পারিনি। তাই আমাদের বিশাল সম্ভাবনা রয়েছে যে আমরা সেখানেও মাখানা চাষ করতে পারি। আমরা মাছ চাষও করতে পারি এবং উভয়ের চাষও করতে পারি, এবং যদি এই সমন্বিত জলজ চাষ পদ্ধতিতে দেখা যায় তাহলে আমরা গভীরতা অনুসারে মাছ চাষ করতে পারি এবং মাছ নির্বাচনও করতে পারি। এর গভীরতা প্রায় 1 মিটার থেকে 1.5 মিটার। সেখানেও আমাদের কার্প কালচারের কিছু জাতের মাছ রয়েছে। তাই গম, কাতল, মৃগেলের মতো আমরা মাখানার সাথে এই জাতগুলি ব্যবহার করতে পারি এবং মাখানার গভীরতা চাষ পদ্ধতিতে আমরা শিঙি, মাগুর এই মাছগুলি নিতে পারি। ঠিক আছে, কিছু কৃষক আমার সাথে যোগ দিচ্ছেন। ধীরেন্দ্র কুমার, যিনি কামতল থেকে এসেছেন, তিনি আমার সাথে যোগ দিচ্ছেন। যদি আমরা মাছ চাষ করি তাহলে কত টাকা আয় হতে পারে? দেখুন, আমরা যদি মাখানার সাথে মাছ চাষ করি তাহলে আমরা দ্বিগুণ আয় করতে পারি এবং এমন অনেক কৃষক আছেন যারা মাখানার সাথে মাছ চাষের সাথেও জড়িত, এবং কেউ কেউ মাছ চাষের সাথেও জড়িত এমন কিছু কৃষক আছেন যাদের চাষের ক্ষেত্রফল প্রায় 1 হেক্টর থেকে 2 হেক্টর। তারা মাখানা এবং মাছ চাষ উভয়ই করেন এবং তারা উভয়ের সুবিধা গ্রহণ করেন। এবং শীতকালে মাখানার বীজও উৎপাদন হবে এবং মাছও সংগ্রহ করা হবে। তাই
এইভাবে আমরা একই জলসম্পদ থেকে একই জাতীয় সম্পদ ব্যবহার করে উভয় জিনিসই পাই, তাই দ্বিগুণ লাভ পাওয়া যায়। তাই আপনি যদি এই কৃষি চৌপালটি মাইনিউটলি দেখেন এবং বোঝেন তবে দ্বিগুণ সুবিধা পেতে পারেন। ডক্টর মনোজ আমার সাথে আছেন। ডক্টর মনোজ, আমরা মাখানা দিয়ে কথা বলছি এবং এর উন্নয়ন ও সম্প্রসারণের উপর জোরও দিচ্ছি, কিন্তু যদি আমরা এর সম্প্রসারণের দিকে তাকাই, যদি আমরা এর এক্সটেনশনগুলোকে দেখি, যদি এর বৃদ্ধিগুলোকে আমরা দেখি, তাহলে মাখানা ইন্ডাস্ট্রিতে আপনি কত বড় সম্প্রসারণ দেখতে পাচ্ছেন? দেখুন, সারা বিশ্বে মাখানার পুষ্টিকর ও ঔষধি গুণাবলী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিশ্বব্যাপী মাখানার চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে মাখানারও দাম বৃদ্ধি পাচ্ছে। তাই বিশ্বস্তরে মাখানার ক্রমবর্ধমান চাহিদা এবং এর উচ্চ মূল্য আমাদের কৃষকদের সামনে আগামী দিনে মাখানার ভবিষ্যৎ কি হবে তা দেখার জন্য একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছে। গত 5 বছরের দিকে তাকালে দেখতে পাবেন যে অনেক পরিবর্তন এসেছে। যদি আপনি দেখেন যে গত 5 বছরে মাখানা চাষ 15,000 হেক্টর বা 13,000 হেক্টরে বিস্তৃত হয়েছে। যেখানে আগে মাখানা চাষ করা হতো, আজ 35,000 হেক্টরেরও বেশি জমিতে মাখানা চাষ করা হচ্ছে। 5 বছর আগে পর্যন্ত যেখানে মাখানা চাষের পরিমাণ ছিল, তখন তাদের আয় ছিল প্রতি মাসে 3,000 থেকে 45,000 বা 50,000 টাকা। আজ কৃষকরা সহজেই মাখানা চাষ করে প্রতি হেক্টরে 4 থেকে 5 লাখ টাকা আয় করছে। এছাড়াও যদি আপনি দেখেন, মাখানার আয়ের সম্ভাবনার কথা বিবেচনা করে অনেক নতুন কৃষক, শিক্ষিত যুবক মাখানা চাষের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমরা একটা বিরতি নিচ্ছি, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আমি আপনাকে বলতে চাই যে আমাদের এনার্জি ডাউন হবে না। এই হাততালি আপনাকে বলবে যে আমাদের এনার্জি প্রবল। আমরা একটা ছোট বিরতি নিচ্ছি এবং শীঘ্রই ফিরে আসছি। তাহলে বিরতির পর স্বাগতম। আসুন সেকেন্ড সেশন সম্পর্কে কথা বলি এবং এতে আমরা মাখানা উৎপাদন এবং প্রক্রিয়াকরণে যান্ত্রিকীকরণ সম্পর্কে কথা বলবো। এটি একটি খুব বিশেষ সেশন, মনোযোগ দিয়ে শুনুন। আর কে এটাকে বিশেষ করে তুলেছে, আলোচনায় আমার সাথে যোগ দিচ্ছেন, আসুন পরিচয় করিয়ে দিই, ডক্টর নচিকেত কোটালি, জাতীয় গবেষণা কেন্দ্র দ্বারভাঙ্গার পরিচালক। ডক্টর নচিকেতকে স্বাগতম। আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর সূর্যকান্ত তারাটে, দ্বারভাঙ্গার জাতীয় মাখানা গবেষণা কেন্দ্রের একজন বিজ্ঞানী। ডক্টর সূর্যকান্তকে স্বাগত। ডক্টর বিনোদ কুমার পাডালাও এই সেশনে অংশগ্রহণ করছেন, তিনি একজন বিজ্ঞানী। স্যার, আপনাকেও স্বাগত। প্রথমেই ডক্টর নচিকেত, আমি আপনার কাছে আসতে চাই। আজকাল যে কোনো কৃষিকাজ এবং পরিচালনায় যন্ত্রপাতির ব্যবহার অনেক বেড়েছে, আর যদি আমরা নির্দিষ্ট মাখানা উৎপাদন, মাখানা চাষের কথা বলি, তাহলে এখানে এই যন্ত্রটি কিভাবে প্রয়োগ করা হচ্ছে তা আপনি কিভাবে দেখেন? এই ব্যাপারে আমাদের একটু বিস্তারিতভাবে আপনি যদি বোঝান, তাহলে আমরা খুব উপকৃত হব। গত 5 বছরে মাখানার উৎপাদন ক্ষেত্র 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এটা এত বড় কেন? কারণ তখন মেশিন ছিল এবং এই মেশিনগুলি দিয়েই শ্রমের কাজ করা হতো। কাজ খুব দ্রুত করা হতো, কাজ খুব ভালোভাবে করা হতো এবং এর সাথে সাথে যে কোনো কাজ করার ঝুঁকিও কমে যেত। এখন যদি আমরা মাখানার কথা বলি, তাহলে মাঠ বা পুকুর প্রস্তুত করা, পুকুর থেকে গার্ড বের করা বা বাঁধ তৈরি করা, এমন অনেক কাজ আছে যার জন্য প্রচুর শ্রমের প্রয়োজন হয়, কিন্তু এই শ্রমের এখন ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। বর্তমান পরিস্থিতি হলো আগামী সময়ে আমাদের উৎপাদনকারীর সংখ্যা কম এবং ভোক্তাদের সংখ্যা বেশি হবে। তাই এর অর্থ হলো মেশিন ছাড়া আমাদের কাজ চলবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন যে 2047 সালের মধ্যে আমাদের দেশ একটি উন্নত ভারত হবে। তাই স্বপ্নগুলির মধ্যে একটি হলো আমাদের কৃষিতে 75% যান্ত্রিকরণ হবে এবং এর জন্য মেশিনের প্রয়োজন। নতুন মেশিন উদ্ভাবন করতে হবে এবং কৃষকদের কাছে সহজলভ্য করতে হবে। এর জন্য ভারতীয় কৃষি গবেষণা পরিষদ এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সাথে আমরা জনগণের জন্য একসাথে কাজ করছি। মহেশ মুখিয়াজি আমাদের সাথে যোগ দিচ্ছেন, তিনি একজন কৃষক ভাই। মহেশজি, আপনাকে স্বাগত। আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন। মাখানা বের করার পর লাভা তৈরির বিভিন্ন প্রক্রিয়া কি কি, এবং দ্বিতীয় প্রশ্ন হল মেশিন ব্যবহার করে মাখানা লাভা তৈরির সুবিধা কি কি?
মহেশজি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এবং আমাদের মাখানা গবেষণা ইনস্টিটিউট 2023 সাল থেকে পুনরুজ্জীবিত হয়েছে। তাই আমাদের প্রধান কাজ হলো মাখানা প্রক্রিয়াকরণের সাথে সম্পর্কিত মেশিন আনা। আপনি জানেন যে ঐতিহ্যবাহী কৃষিকাজ এবং প্রক্রিয়াকরণে অনেক লাগে। কৃষক এবং তাদের স্ত্রীরা এবং তাদের পরিবারের সদস্যরা ধুলো এবং ধোঁয়ার মধ্যে বসে এই কাজটি করেন, বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে এবং সেখানে মাখানার মানও নিশ্চিত নাও হতে পারে। তাই যখন আপনি মেশিন ব্যবহার করেন তখন আপনি মেশিনগুলি কোথায় ব্যবহার করতে পারেন? আপনি পরিবহন, শুকানোর এবং তারপর গ্রেডিংয়ের মেশিনগুলি ব্যবহার করতে পারেন। গ্রেডিংয়ের পর এর প্রাথমিক রোস্টিং করা হয় এবং পপিং করা হয়, যেখানে মাখানা ভেঙে লাভা তৈরি করা হয়। তারপর যে লাভা তৈরি হয় তা গ্রেড করা হয় এবং প্যাকিংয়ের জন্য। তাই আমাদের কাছে এই সমস্ত কাজের জন্য মেশিন রয়েছে এবং 2023 সাল থেকে যখন এই জাতীয় মাখানা সম্মেলন সংস্থান আবার কার্যকর হবে তখন থেকে আমরা এখানে একটি সম্পূর্ণ ফরম্যাট প্রস্তুত করেছি। আমাদের একটি সম্পূর্ণ প্রোটোটাইপ প্লান্ট রয়েছে যেখানে সমস্ত মেশিন ইনস্টল করা আছে। একই লাভা বেরিয়ে আসবে, এটি সম্পূর্ণ গোলাকারভাবে বেরিয়ে আসবে, কোনো অধ্যায় থাকবে না এবং একই সাথে এটি সম্পূর্ণ স্বাস্থ্যকর অবস্থায় থাকবে, অর্থাৎ লাভা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে তৈরি করা হয়েছে। তাই যারা রপ্তানি করতে চান তাদের জন্য সম্পূর্ণ যান্ত্রিকীকরণ করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে, যাতে কোনো ধরনের দূষণ না হয়। ঠিক আছে, তাহলে সূর্যকান্ত আমাদের সাথে আছেন। ডক্টর সূর্যকান্ত, চাষের মাঠ প্রস্তুতি, পুকুরের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ, যেমন ডক্টর সাহেবও বলেছেন, কিন্তু এর জন্য প্রচুর মানসিক শক্তি, প্রচুর শ্রমের প্রয়োজন। এই ধরনের শ্রমে, যেখানে এত কঠোর পরিশ্রম, কোন যন্ত্র ব্যবহার করে তা কমানো সম্ভব আপনি একটু বলুন। প্রথমত, যদি আমরা চাষের প্রস্তুতির কথা বলি তাহলে মাটি ভালোভাবে প্রস্তুত করতে হবে। এর জন্য আমরা প্রাথমিক চাষ, দ্বিতীয় চাষ, পডলিং অর্থাৎ কাদায় ভেজা চাষ করতে পারি। প্রাথমিক চাষে আমরা ট্র্যাক্টরের সাথে এন্ডি প্লাভ, ডিস্ক প্লাভ এর মতো কিছু লাঙল ব্যবহার করে মাটি ভালোভাবে প্রস্তুত করতে পারি। আমরা মাটি ভেঙে ফেলতেও পারি, ওলটপালট করতে পারি এবং আমরা দ্বিতীয় চাষ করতে পারি। এতে আমরা ট্র্যাক্টরের সাথে ডিস্ক হেরেও এবং কাল্টিভেটরের মতো সরঞ্জাম ব্যবহার করে মাটি নরম করতে পারি। এর সাহায্যে আমরা মাটির আগাছাও নিয়ন্ত্রণ করতে পারি। এরপর পদ্মের বীজ লাগানোর জন্য একটি ভালো গাছ তৈরি করতে আমরা ভেজা জুতো অর্থাৎ পডলিং করি। এরপর গাছপালাগুলির বৃদ্ধি খুব ভালোভাবে ঘটে। যদি ছোট পুকুর বা ছোট খামার থাকে তাহলে আমরা ট্র্যাক্টরের পরিবর্তে পাওয়ার কিলারও ব্যবহার করতে পারি। যদি আমাদের পুকুর কিলার তৈরি করতে হয় বা খামার থেকে মাটি খনন করতে হয় তাহলে আজ অনেক মাটি সরানোর মেশিন রয়েছে, যার সাহায্যে আমরা সহজেই এই সমস্ত কাজ করতে পারি। ঠিক আছে, আমারও প্রশ্ন আছে, কিছু কৃষকের প্রশ্ন আছে। প্রমোদ আমাদের সাথে যোগ দিচ্ছেন। প্রমোদ, আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন। নমস্কার স্যার, মাখানা উৎপাদনের জন্য জল ব্যবস্থাপনার জন্য কোন নতুন পদ্ধতিগুলি উপলব্ধ এবং মাখানার এর প্রাপ্যতা কিভাবে বাড়ানো যেতে পারে এবং মাখানা চাষের জন্য জলের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে স্যার? আপনি একদম ঠিক কথাই বলেছেন। মাখানা চাষের জন্য জল সরবরাহ খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আমরা আমাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের পাম্প ব্যবহার করতে পারি। এতে আমরা সেন্ট্রিফিউগাল পাম্পের পাশাপাশি সাবমার্সিবল পাম্পও ব্যবহার করতে পারি। যদি আমাদের পুকুর এবং খাল থেকে জল তুলতে হয় তাহলে আমরা সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করতে পারি। যদি আমাদের বোরওয়েল এবং টিউবওয়েল থেকে জল তুলতে হয় তাহলে আমরা সাবমার্সিবল পাম্প ব্যবহার করতে পারি। এতেও সিঙ্গল স্টেজ বা মাল্টিপল স্টেজ পাম্প পাওয়া যায়। আমরা আমাদের প্রয়োজন অনুসারে এটি নির্বাচন করতে পারি। আজকাল নতুন ধরনের সৌরশক্তি পাম্পও এসেছে। উদাহরণস্বরূপ, ভারত সরকার প্রধানমন্ত্রী কুসুম যোজনা শুরু করেছে, যার অধীনে কৃষকদের সৌর পাম্প স্থাপনে সহায়তা করা হয়। আমরা জল তোলার জন্য সৌর পাম্প ব্যবহার করতে পারি। মাখানা ফসলের জন্য জল পরিষ্কার এবং মিষ্টি হওয়া উচিত, অর্থাৎ যদি এর পিএইচ এবং বৈদ্যুতিক পরিবাহিতা পরীক্ষা করা হয় তাহলে এর পিএইচ নিরপেক্ষতার কাছাকাছি অর্থাৎ 6.5 থেকে 8-এর মধ্যে হওয়া উচিত। 0.5 প্রতিরোধ বৈদ্যুতিক পরিবাহিতা 0-এর কম হওয়া উচিত। এটি পরীক্ষা করার জন্য আমরা এমন পিএইচ মিটার এবং বৈদ্যুতিক পরিবাহিতা মিটার ব্যবহার করতে পারি যা আজকাল পাওয়া যায়। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। ডক্টর বিনোদ কুমার পাডালা আমাদের সাথে আছেন। ডক্টর বিনোদ,
মাখানা ফসল কি পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়, এবং যদি তা হয় তাহলে আমরা কিভাবে রক্ষা করব? আর দ্বিতীয়ত, যখন পোকামাকড় আক্রমণ করে আমরা খুব দ্রুত রাসায়নিক ব্যবহার করি অথবা অন্য কোনো কৌশল ব্যবহার করি, তার জন্য কি কোনো পদ্ধতি আছে যে আমাদের এটা কিভাবে করা উচিত, কি পরিমাণে রাসায়নিক ব্যবহার করা উচিত? হ্যাঁ, অবশ্যই পোকামাকড় আছে। অন্যান্য ফসলের প্রতি পোকামাকড় আমাদের মাখানা চাষের জন্য অনেক ক্ষতি করতে পারে, এবং যদি বিশেষভাবে দেখা যায় তাহলে এই ক্ষতি নার্সারি পর্যায় থেকে ফুল ফোটার পর্যায় পর্যন্ত বেশি দেখা যায়। যেমন কিছু পোকামাকড় মাখানার ফলন এবং গুণমানের ওপর খারাপ প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ লাহি, যাকে মাহু বলা হয়, এটি ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত নার্সারি পর্যায়ে আক্রমণ করে, যার কারণে এটি পাতা থেকে রস চুষে নেয়। এই রস চুষে নেওয়ার কারণে পাতা হলুদ হয়ে যায়, এবং এর প্রধান কারণ নার্সারি পর্যায়ে দেখা যায়। এছাড়াও সিঙ্গার ভ্রু নামক একটি পোকা আছে যা পাতা খায় এবং ফটোসিনথেসিসের মাধ্যমে মাখানা তৈরির জন্য পাতায় থাকা সমস্ত ক্লোরোফিল কমে যায়, যার ফলে আমাদের ফলন বিরূপভাবে প্রভাবিত হয়। এছাড়াও রুট বোরার নামক একটি পোকা আছে যা পুরো শিকড় আক্রমণ করে এবং খেয়ে ফেলে। এই কারণে আমাদের উদ্ভিদ পুষ্টি এবং জল শোষণ করতে সক্ষম হয় না, যার পরে এটি মারাও যেতে পারে। ঠিক আছে, আমাদের সাথে একজন কৃষক ভাই যোগ দিচ্ছেন, রাজকুমার সাহানি। আপনি আপনার প্রশ্ন করুন রাজকুমার জি। হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার স্যার, আমার নাম রাজকুমার সাহনি। আমি সুপারবাজার বিরল জেলা দ্বারভাঙার বাসিন্দা। আমার প্রশ্ন হলো, গুটকা পোকার জৈবিক নিয়ন্ত্রণ কিভাবে করা যায়? দেখুন, আজকাল জৈবিক নিয়ন্ত্রণের উপর সম্পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। উদাহরণস্বরূপ, জৈবিক নিয়ন্ত্রণ বলতে বোঝায় জৈবিক এবং জৈবিকভাবে সম্পর্কিত রাসায়নিক স্প্রে ব্যবহার করা যেতে পারে। দেখুন, আমরা যদি এই ধরনের ক্ষেত্রগুলি ভালো করে খতিয়ে দেখি তাহলে আমরা প্রাকৃতিক প্রিভিলেজও পাই, যা কিনা ন্যাচারাল এনিমিজ হলো পোকামাকড়, যেমন লেডিবাগ বিটলস। আমাদের সাথে একজন উদ্যোক্তা আছেন, অমরজিৎ সিং সাহানি। অমরজিৎ জি, আপনি নিজের প্রশ্ন জিজ্ঞাসা করুন। মাখানা পপের দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য কোন ধরনের প্যাকেজিং ভালো হবে? সেই প্যাকেজিং ম্যাটেরিয়ালটি মাল্টি লেয়ার্ড ল্যামিনেটেড পার্লের মতো হওয়া উচিত। এতে যা আছে তা হলো থলির বিভিন্ন স্তর। উপরের অংশটি পলি প্রপিলিন দিয়ে তৈরি এবং ভেতরের অংশটি অ্যালুমিনিয়াম ফাইল দিয়ে তৈরি, যার ফলে এটি নিয়ন্ত্রণ করা যায় এবং পোকামাকড়ের উপদ্রব রোধ করা যায়, কারণ এর ফলে আমরা দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে পারি। এছাড়াও ভ্যাকিউম সিঙ্ক, ভ্যাকিউম সিল, মানে যদি আমরা প্যাকেটের ভেতর থেকে সমস্ত বাতাস বের করে মাখানা সংরক্ষণ করি তাহলে আমরা এটি দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে পারবো। এছাড়াও বাহ্যিক সুরক্ষার জন্য সিলিকা জেল প্যাকেট, এবং যখন এটি প্যাকেটে রাখা হয় তখন জীবনদায়ী বাতাস যা অক্সিজেন তা শোষণ করে নেবে, এবং যখন কীট জীবনদায়ী বাতাস পাবে না তখন কীটটি মারা যাবে। তাই আমরা এটি দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে পারি। ঠিক আছে, ডক্টর নচিকেত আমার সাথে আছেন। ডক্টর নচিকেত, আসলে সবচেয়ে বড় কাজ, সবচেয়ে কঠিন কাজ যা আমি দেখেছি ভাই, সমুদ্রের তলদেশে গিয়ে তার বীজ নিয়ে আসা। স্যার, দয়া করে আমাকে এর জন্য এমন একটি মেশিন বলুন যাতে এই কাজটি আরো সহজ হয়ে যায়। আপনি একেবারেই আলাদা নাম দিয়েছেন, সমুদ্রের তলদেশে যাওয়া। এটা শুধু সমুদ্রের তল নয়, কোনো সমস্যা নেই, এটা শুধু সমুদ্রের তল। এটা সমুদ্র মন্থনের মাধ্যমে প্রাপ্ত একটি পদার্থ মাখানা। এই বছর আমরা একটি মেশিনে তৈরি করেছি যা আগামী সময়ে, যেহেতু এটি সেই অঞ্চল যেখানে আমরা আগস্ট জুলাইয়ের পরে আবার এর পরীক্ষা শুরু করব, তাই একটি প্রোটোটাইপ তৈরি করা হয়েছে, যা থেকে আমার সম্পূর্ণ প্রত্যাশা যে আগামী সময়ে আপনি সম্পূর্ণ মেশিনে তৈরি মাখানা পাবেন। পুরো প্রক্রিয়া, পুরো চেইনটিতে মেশিন ব্যবহার করে আপনি মাখানা পাবেন যা স্বাস্থ্যকর হবে। আপনি এটা খাবেন, তাই না? অবশ্যই। ডক্টর বিনোদ আমার সাথে আছেন। ডক্টর বিনোদ, কিভাবে এই বড় সমস্যা ইঁদুর এবং পোকামাকড় থেকে উভয়কেই বাঁচানো যায়, এবং এটা কি সম্ভব যে আমরা তাদের আগেই বাঁচাতে পারি? পোকামাকড় এবং ইঁদুর দুটি প্রধান ক্ষতি করে। একটি হলো তারা খাবার খায় এবং এর পরিমাণ কমিয়ে দেয়। তারা তাদের মলমূত্রের মাধ্যমে এটিকে বহুগুণ দূষিত করে, যা আপনি বিক্রি করতে পারবেন না। এর ফলে আপনাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। এর জন্য যখন আমরা ইঁদুর এবং পোকামাকড় নিয়ন্ত্রণ করি তখন আমাদের সঠিক পদ্ধতিতে গোদাম তৈরি করতে হবে এবং এটি রক্ষণাবেক্ষণও করতে হবে। যেমন ফাটল এবং সংকট,
অর্থাৎ এর মধ্যে থাকা ছোট ছোট গর্ত, আগে সংরক্ষিত মাখানা এর সাথে সংযুক্ত পোকামাকড় এতে লুকিয়ে থাকে। যখন নতুন মাখানা সংরক্ষণের জন্য আসে তখন এটি আক্রমণ করে। নতুন চালান আনার আগে এটি পরিষ্কার করতে হবে এবং প্রলেপ দিতে হবে, তবেই আমরা এটি সংরক্ষণ করতে পারবো। সংরক্ষণের সময় আমাদের কাছে যে ব্যাগই থাকুক না কেন তা মাটি থেকে 1 ফুট ওপরে রাখা উচিত, যাতে এটি ইঁদুর থেকে সুরক্ষা পায় এবং এর আর্দ্রতাও ভালোভাবে পরিচালিত হয়। ডক্টর নচিকেত তো মাখানা খাওয়াচ্ছেন, ব্রেক নেওয়া যাক। চলুন একটু বিরতি নিয়ে আর কিছু মাখানার স্বাদ নেব, কিন্তু আপনাকে আমাদের সাথেই থাকতে হবে। বিরতির পর আমাদের কৃষি চৌপালে স্বাগতম, এবং আমরা এখন তৃতীয় পর্বে পৌঁছে গেছি। তৃতীয় পর্বে আমরা মাখানার মূল্য সংযোজন পণ্য সম্পর্কে কথা বলবো, এবং এই পর্বে আমাদের সাথে খুব বিশেষ ব্যক্তি যোগ দিচ্ছেন। আপনাদের পরিচয় করিয়ে দিই, ডক্টর রাজেশ কুমার মিশ্র, ইনি একজন প্রধান বিজ্ঞানী। ডক্টর রাজেশকে স্বাগতম। আমার সাথে যোগ দিচ্ছেন বিজ্ঞানী ইঞ্জিনিয়ার রাহুল কুমার রাওয়াত। মনীষ আনন্দ আমার সাথে যোগ দিচ্ছেন। মনীষ বলবেন কিভাবে তিনি এই উদ্যোগ শুরু করেছিলেন এবং এখন কোথায় দাঁড়িয়ে আছেন। মনীষ, স্বাগতম। প্রেম শঙ্কর মিশ্র আমার সাথে যোগ দিচ্ছেন, উনি মধুবনী থেকে এসেছেন। প্রেমজি, স্বাগতম। তো ডক্টর রাজেশ, আপনাকে দিয়ে শুরু করা যাক। স্যার, প্রথমে বলুন মাখানার মূল্য সংযোজন কি? যদি আমরা মাখানা পালিশ করি এবং এটি আরো সাদা রঙের দেখতে লাগে, তাহলে এর মূল্য প্রায় 10% বৃদ্ধি পায় এবং আমরা এর জন্য আরো বেশি মূল্য পেতে পারি। দ্বিতীয়ত, এটিকে বিভিন্ন 8 রকম আকারে গ্রেড করা, যেমন আমরা জানি 4 সুতা প্লাস, 5 সুতা প্লাস, 6 সুতা প্লাস, এর বিভিন্ন দাম রয়েছে, কারণ এটি দেখতে ভালো এবং এর মানের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে এটি দেখতে ভালো, তাই যে গ্রাহক অর্থ প্রদান করতে পারেন তিনি এর জন্য আরো বেশি মূল্য দিতে প্রস্তুত। তাহলে শুধুমাত্র গ্রেডিং করেই আমরা এটিকে কমপক্ষে 600 টাকা করে দিতে পেরেছি। রপ্তানি বাজারে এর দাম আনুমানিক প্রতি কেজি 2200 থেকে 2300 টাকা, যা সেখান থেকে রপ্তানি করা হচ্ছে। খুচরা বিক্রির ক্ষেত্রে এটি একটি ভিন্ন বিষয়, তাই এটি দ্বিতীয় দিক। এবং তৃতীয় দিকটি হলো, যদি আমরা এটিকে একটি পণ্য আকারে আনি, এতে আরো মশলা যোগ করি, কিছু তেল যোগ করি, প্যাক করি, এবং যখন এটি ভোক্তার কাছে পৌঁছয় তখন এটি একটি নতুন ধরনের পণ্য। তাই বাজারে প্রচুর পরিমাণে এই জাতীয় পণ্য পাওয়া যায়। আমাদের সংস্থান এবং ICR এর অনেক প্রতিষ্ঠান এই বিষয়ে কাজ করছে এবং বিভিন্ন প্রশিক্ষণার্থীদের শিক্ষাও প্রদান করছে। বাকিরা আমাদের উদ্যোক্তা ভাইয়েরা। ঠিক আছে স্যার, কিন্তু তার আগে কিছু কৃষকের প্রশ্ন আছে। প্রদীপ কুমার আমার সাথে যোগ দিচ্ছেন। প্রদীপজি, আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন। আপনাকে স্বাগতম। মাখানার মূল্য সংযোজন থেকে আমরা কৃষকরা কি কি সুবিধা পাবো? যদি আপনি এটি করতে চান, তাহলে গ্রুপ অফ কমার্স যেমন ফার্মার অর্গানাইজেশন প্রডিউসার রূপে যদি আসেন, তাহলে 200, 500, 1000 কৃষক একসাথে মিশে করলে এটি অনেক উপকারী হবে। ঠিক আছে, তাহলে আমাদের একসাথে এগিয়ে যেতে হবে এবং সকলের একসাথে লাভবান হওয়া উচিত। প্রধানমন্ত্রীও একই কথা বলেন, সবকা সাথ সবকা বিকাশ। আমাদের এগিয়ে যেতে হবে। রাহুলজি আমার সাথে আছেন। তাহলে রাহুলজি, মাখানা থেকে ডিজাইনার ফুডের সুযোগ কি এবং কি কি করা যেতে পারে? প্রথমত, এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। যেমন মাখানা লাভায় প্রায় 9.7% প্রোটিন থাকে, তাই এটি আমাদের প্রতিদিনের প্রোটিন গ্রহণের পূরণ করতে পারে। এর সাথে আরেকটি মানদণ্ড আছে যাকে আমরা গ্লাইকোসেমিক ইন্ডেক্স বলি। কোনো পণ্যে এটি যত কম হবে, আমরা ডায়াবেটিস রোগীদের এটি সুপারিশ করতে পারি। তাই মাখানা ডায়াবেটিস রোগীদের জন্য একটি ভালো খাবার এবং এতে উচ্চ ফাইবারের পরিমাণও রয়েছে। তাই যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের আমরা এই খাবারটি সুপারিশ করতে পারি। তাহলে এখানে কিছু স্বাস্থ্য উপকারিতা দেওয়া হলো, যার জন্য আমাদের মাখানা ব্যবহার করা উচিত। ঠিক আছে, একজন কৃষক আমাদের সাথে যোগ দিচ্ছেন। রামবাবু রাওয়াত আমাদের সাথে যোগ দিচ্ছেন। রামবাবুজি, আপনি প্রশ্ন করুন নিজের। আগে আমার প্রশ্ন হলো, স্যার, ঠাউরি এবং লাভা কেন বিভিন্ন উপায়ে মূল্য সংযোজন করার সাহস করে, একটু যদি বলেন। মাখানা যদি হাতে বা মেশিন ব্যবহার করে ভাঙা হয়, তাহলে ঠাউরি তৈরি হয়। তাই লাভা যেমন ভালো বাজার মূল্য পায়, ঠাউরিতে তেমন বেশি পাওয়া যায় না। তাই সেখানে আপনি যা করতে পারেন তা হলো প্রথমে এটি পিষে এর গুঁড়ো তৈরি করুন।
যা আপনি বিভিন্ন মূল্য সংযোজন পণ্যের ব্যবহার করতে পারেন। যেমন এখন পর্যন্ত অনেক পণ্য তৈরি হয়েছে, মাখানা বরফি, মাখানা বিস্কুট, তারপর মাখানা পাস্তা এবং এরকম অনেক পণ্য ময়দার সাথে মিশিয়ে আমরা রুটিও তৈরি করতে পারি। তাই এই ধরনের মূল্য সংযোজন পণ্য তৈরি করে এর বাজার মূল্য পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা বিজ্ঞানীদের কথা শুনেছি, আমরা কৃষকদের কথা শুনেছি, কিন্তু এখন মাখানার উদ্যোক্তাদের কথা শোনা খুব গুরুত্বপূর্ণ। মনীষ আনন্দ আমার সাথে আছেন। মনীষজি, যদি আমরা গত 5 বছরের কথা বলি তাহলে ট্র্যাক রেকর্ড কি বলে? এই ইন্ডাস্ট্রি কতটা সুপ্রতিষ্ঠিত হয়েছে? আগে এটি একটি উপসের খাবার ছিল অথবা মাঝে মাঝে খাওয়া হতো, এখন এটি স্টেবল হয়ে উঠেছে। অর্থাৎ এখন যদি আপনি দেখেন তাহলে আপনি অবশ্যই আয়ের ঊর্ধ্ব থাকা প্রায় সকল পরিবার মাখানার প্যাকেট পাবেন। তাই এটি হলো গ্রোথ, কারণ এটি স্টেবল হয়ে উঠেছে। এই মরশুমে মাখানার চাহিদা কমে যেত, কারণ আমরা একে শীতকালীন মাওয়া বলতাম। এখন এটি বছরে 365 দিন খাওয়া হয়। যখন আমরা বলেছিলাম যে প্রধানমন্ত্রী মোদিজি বলেছেন যে আমরা 365 দিনের মধ্যে 300 দিনই এটা খাই, তার মানে এর গ্রোথ হয়েছে। এটি দুটি উপায় নেওয়া যেতে পারে। একটি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলা হয়, যেখানে আমরা বলি কৃষিকাজ থেকে ফৌরি, এবং তারপরে আমরা কিভাবে লাভা বা থুরি তৈরি পণ্য বাজারে নিয়ে যাই সেই সম্পর্কে কথা বলবো। তাই যদি আমি গত 5 বছরের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের বৃদ্ধির কথা বলি তাহলে এটি 2.5 গুণ বেশি। যেমন প্রফেসর সাহেব বলেছেন, ডাক্তার বলেছেন, এলাকার দাম 15,000 টাকা থেকে 35,000 টাকা হয়েছে। তাই বাজারে চাহিদা 400% বৃদ্ধি পেতে পারে। তাই চাহিদা এবং সরবরাহের ব্যবধানের কারণে দাম বেশি হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই মূল্য বৃদ্ধির কারণ কি। একজন কৃষক আমার সাথে যোগ দিচ্ছেন, ভুতাই মুখিয়াজি। ভুতাইজি, আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন। আমরা 25টি পুকুরে মাছ ও মাখানা ব্যবসা করছি এবং লাভা ব্যবসাও করছি। স্যার, আপনার কাছে আমাদের অনুরোধ, একজন কৃষক উদ্যোক্তার কাছে থেকে আমরা কি কি সুবিধা পেতে পারি? যদি কৃষক সরাসরি উদ্যোগে আসে তাহলে সেও একজন উদ্যোক্তা হতে পারে, তাই সে তা করতে পারে। অথবা যদি আপনি কৃষিকাজে থাকেন, যদি আপনি আপনার আশেপাশে, আপনার জেলায়, আপনার রাজ্যে, আপনার দেশে যার সাথে টাইপ করতে চান, আপনার কন্ট্রাক্ট ফার্মিং করতে পারেন। তাহলে এর ফলে আপনি জানতে পারবেন যে আমি এই নিশ্চিত অর্থ পাচ্ছি এবং আমার কাছে যা কিছু বাই প্রোডাক্টস আছে তাও উদ্যোক্তা ব্যবহার করতে পারবেন। এটি একটি উপায়। দ্বিতীয়ত, যখন আমি জানতে পারলাম এর জন্য কোনো জৈব সার্টিফিকেশন নেই, তখন আপনাদের সকল কৃষকদের পরবর্তী বড় জিনিসটি নিতে হবে, সেটা হলো গোয়িং টু বি অর্গানিক সার্টিফিকেশন। এবং আমরা সরকারের সাথে কথা বলবো যে ঠিক আছে, এখন পর্যন্ত জলজ পণ্য জৈব সার্টিফিকেশন পায় না, তাই মাখানার এটি পাওয়া উচিত, কারণ বিদেশে এর বিশাল চাহিদা রয়েছে। জৈব মাখানা এবং জৈব নামে পাওয়া যায় না, তাই আপনার জৈব চাষ করা উচিত, তাহলে আপনি আরো অর্থ পাবেন। তৃতীয়ত, আপনি উদ্যোক্তার সাথে একটি ট্রেসেবিলিটি রিপোর্ট তৈরি করুন, যাতে ধরুন যদি একটি প্যাকেট ইউএস বা বোম্বেতে বা দিল্লিতে বিক্রি হচ্ছে, তাহলে ক্রেতা এবং ভোক্তা জানতে পারবেন যে এটি কোনো খামার থেকে এসছে, এর চেইন কি, এর ভ্যালু চেইন কি। তাই এটি একটি সুবিধা। তারপর যে নতুন কৃষকরা আসছেন তারা জানেন না যে তারা প্রথমবার এটি করছেন, তারা জানেন না যে তারা কোথায় বিক্রি করবেন। সেক্ষেত্রে যদি আপনি কোনো উদ্যোক্তার সাথে যোগাযোগ করেন তাহলে আপনি তার সাথে একটি চুক্তি করতে পারেন, তিনি আপনার উপজাত পণ্যের সাথে কি করবেন তা বলতে পারেন। তারপর আপনি যদি সেই উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করেন তাহলে বাজারে কি চলছে, প্রবণতা কি কি আসতে চলেছে, যেমন আমাদের ধারণা আছে যে আগামী 4-6 মাস বা 1 বছরে কি হতে চলেছে, কৃষক হয়তো জানেন না। যখন তিনি পণ্য বিক্রি করবেন তিনি বুঝতে পারবেন ইনি সস্তায় বিক্রি করছেন না বেশি দামে। এভাবে আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করার সুবিধা আছে। ঠিক আছে, আর এই প্লে লিস্টে আমাদের সাথে যোগ দিচ্ছেন আরেকজন উদ্যোক্তা, প্রেম শঙ্কর মিশ্রাজি আমার সাথে যোগ দিচ্ছেন। তিনি একজন মাখানা কৃষক এবং সবকিছু খুব ভালোভাবে বোঝেন। স্যার, যদি আমরা মাখানার মূল্য সংযোজনে মেশিনের ব্যবহারের কথা বলি তাহলে কোন মেশিনগুলি ব্যবহার করা যেতে পারে? মূল্য সংযোজনের কথা বলতে গেলে আপনার কাছে একটি মাত্র মেশিন আছে যার মাধ্যমে আপনি পাস্তা তৈরি করতে পারেন। তারপর মাখানার জন্য একটি স্বাদ এবং রোস্টিং মেশিন আছে যার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের স্বাদ তৈরি করতে পারেন এবং আপনার পণ্য বাজারে আনতে পারেন। দ্বিতীয়টি হলো আপনার আটা কলের মেশিন, যার মাধ্যমে আপনি আপনার আটা তৈরি করে বাজারে আনতে পারেন। এবং এর মতো আরও কিছু ছোট ছোট মেশিন রয়েছে, যেমন আপনার কাছে মাখানা গ্রেডিং করার জন্য একটি মেশিন আছে। যেমন বিশ্বকর্মা স্যার বলেছিলেন, আপনি গ্রেডিং করেও মূল্য সংযোজন করতে পারেন। এই 3-4টি মেশিনারি যা সময়ের সাথে সাথে আরও বাড়বে। আমাদের সাথে একজন কৃষক যোগ দিচ্ছেন, কপিল দেবজি মধুবনী থেকে এসেছেন। কপিল দেবজি, আপনি প্রশ্ন করুন। একজন উদ্যোক্তা
মূল্য সংযোজন করে লাভ অর্জন করতে পারেন, কিন্তু এর জন্য সঠিক প্রশিক্ষণ কোথায়? এই 4 জনের আমাদের পথ দেখানো উচিত। আমাদের জাতীয় গবেষণা মাখানা গবেষণা কেন্দ্রে আসতে পারে, যা দারভাঙ্গায় অবস্থিত, অথবা আইআর কৃষি বিজ্ঞান কেন্দ্রে আসতে পারেন, এবং সেখানে অনেক কর্মসংস্থানকারী উদ্যোক্তারা কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন। তাই কৃষকরাও তাদের সাথে যোগ দিতে পারেন এবং নতুন পণ্য সম্পর্কে প্রশিক্ষণ এবং তথ্য পেতে পারেন, এবং তারা আমাদের কাছেও আসতে পারেন। রাহুলজি আমার সাথে আলোচনা করছেন। তাই রাহুলজি, নিরাপদ মূল্য সংযোজন পণ্য বিক্রি করাও একটা বড় কাজ স্যার, এটা কিভাবে করা যায় একটু বলুন। শুধু মাখানা নয়, যখন কোনো খাদ্যদ্রব্য থাকে তখন আমাদের মনে রাখা উচিত যে এর গুণমান এবং এর সজীবন মানে হলো এর গুণমান দীর্ঘ সময়ের জন্য বজায় রাখা। এর জন্য এর সঠিক সংরক্ষণ প্রয়োজন। আমরা যেখানে এটি সংরক্ষণ করছি সেই জায়গাটি পরিষ্কার হওয়া উচিত। ইঁদুর বা কোনো রকম পোকামাকড় ইত্যাদির মতো কোনো কিছু দূষণ থাকা উচিত নয়। এটি একটি স্বাস্থ্যকর জায়গা হওয়া উচিত, কারণ খাদ্যদ্রব্যগুলি আর্দ্রতার কারণে ক্ষতিগ্রস্ত হয়। তাই মাখানার ক্ষেত্রে মাখানায় আর্দ্রতা কম থাকে। তাই আমাদের এটিও নিশ্চিত করা উচিত যে এটি সংরক্ষণের সময় বাইরে থেকে যেন আর্দ্রতা ভিজিয়ে না রাখে, যার কারণে এটি মুচমুচে থাকে না, এটি নরম হয়ে যায়। তাই আমরা ভালো প্যাকেজিং ব্যবহার করতে পারি, আমরা এয়ারটাইট প্যাকেজ ব্যবহার করতে পারি, আমরা ভ্যাকুয়াম প্যাকিংয়ে করতে পারি, যাতে এর সজীবনও বজায় থাকে এবং এর সতেজতা বজায় থাকে। সেই সাথে ভ্যালু অ্যাডেড পণ্যগুলি এক্সপায়ারি ডেট থাকে, যে কোনো পণ্য তার এক্সপায়ারি ডেটের মধ্যেই আমাদের ব্যবহার করা উচিত। অনেক প্রচেষ্টা আছে যার মাধ্যমে অনেক কিছু অর্জন করা সম্ভব। মাখানা চাষ খুব শ্রমসাধ্য কাজ। প্রথমে বীজগুলিকে জলাশয়ে রাখা হয়, তারপর প্রায় 8 থেকে 9 মাস পর যখন গাছে ফল ধরে তখন কচুরিপানার মতো ঝোপ থেকে বীজ বের করা হয়। এরপর শুকানো, ভাজা এবং খোসা ছাড়ানোর প্রক্রিয়াটি ঘটে। এত কঠোর পরিশ্রমের পর মুচমুচি এবং পুষ্টিগুণে ভরপুর মাখানা প্রস্তুত হয়। এখন মাখানা প্রক্রিয়াকরণ ইউনিটও তৈরি হতে শুরু করেছে, যা বিহারের যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বিহারের দারভাঙ্গা, সমষ্টিপুর, সহরসা, আরারিয়া, কাটিহার, মধুবনী, সুপল, পূর্ণিয়া, মুজাফফরপুর এবং কিষানগঞ্জের মতো জেলাগুলিতে মাখানা বাজারগুলি উল্লেখযোগ্যভাবে বিকাশ করছে। অন্যদিকে বিহারের মাখানা দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু সহ অনেক বড় বড় শহরে তার চাপ ফেলছে। ফক্সপট নামে বিদেশেও এর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমরা চতুর্থ পর্বে পৌঁছে গেছি। আমরা মাখানা সম্পর্কিত বিপণন, মান, রপ্তানি এবং নীতিগত বিষয়গুলি নিয়ে কথা বলবো, এবং এই পর্বে আমার সাথে একজন বিশেষ অতিথি যোগ দিচ্ছেন। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, ডক্টর রাজেশ কুমার বিশ্বকর্মা। নমস্কার। তৃতীয় পর্বে ইনি আমাদের সাথে ছিলেন। আবার স্বাগতম স্যার। বিদ্যানন্দ ঝা আমার সাথে যোগ দিচ্ছেন, তিনি দারভাঙ্গার MLSM কলেজের প্রাক্তন অধ্যক্ষ। স্যার স্বাগতম। রাজীব রঞ্জন ঝা আমার সাথে যোগ দিচ্ছেন, তিনি একজন উদ্যোক্তা। নমস্কার স্যার, আমাদের প্রোগ্রামে স্বাগতম। প্রথমে ডক্টর রাজেশ, আমি আপনার কাছে জানতে চাই, ভারতে মাখানা মানের মানদণ্ড কি, এই ব্যাপারে একটু আলোকপাত করুন। এটি 1995 সালের আগে শুরু হয়েছিল, যখন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস মাখানার জন্য মান নির্ধারণ করেছিল, যার মধ্যে প্রধান প্যারামিটার ছিল কতটা আর্দ্রতা থাকা উচিত, এর আকার কি হওয়া উচিত, এবং এর মূল্য সংযোজন পণ্যগুলিতে কতটা তেল থাকা উচিত, কত মশলা যোগ করা যেতে পারে, মশলা যোগ করার পরে কখন ভাজা হয়, কতটা আর্দ্রতা থাকা উচিত, এটি কি ধরনের প্যাকেজিং হওয়া উচিত এবং এর নাম কি ছিল, এইগুলি সেই সময় সংজ্ঞায়িত করা হয়েছিল। তারপর থেকে এটি কখনো পরিবর্তন করা হয়নি, এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের মান আপনি এটি বাস্তবায়ন করতে চান কিনা তা আপনার উপর নির্ভর করে। তবে 2023 সালে এটি ভারতের খাদ্য সুরক্ষা মানদণ্ড FSSAI তে চলে গেছে। তাই FSSAI এসেছিল ভারতে আমাদের বাজারে বিক্রি হওয়া সমস্ত খাদ্য পণ্যের জন্য FCI এর লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। তাই লাইসেন্স নেওয়ার পাশাপাশি তাদের মানও বজায় রাখা উচিত, এটা খুব একটা কড়া নির্দেশ রয়েছে। আমাদের সাথে যোগ দিচ্ছেন একজন কৃষক, সৌরভ ভূষণ লাহারিয়া সারাই থেকে এসেছেন। সৌরভ, আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন। মাখানার মান পরীক্ষা করার সুযোগ সুবিধা কোথায় কোথায় পাওয়া যায়? দেখুন, এই মুহূর্তে প্রথম টেস্টিং ল্যাবরেটরিটি আপনার ভাগলপুরে বিহার কৃষি বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাচ্ছে।
কিন্তু এটি এখনো সম্পূর্ণরূপে কার্যকরী নয়। অথবা যদি আপনার এই অন্যান্য পণ্যগুলি পরীক্ষা করা প্রয়োজন হয়, তাহলে এটি যে কোনো এমএলএ বা রেফ্রিজারেটেড ল্যাবে পাওয়া যেতে পারে। বড় বড় শহরে অনেক ল্যাব আছে। যদি আপনি সেখানে পাঠান, তাহলে তার মান অনুযায়ী এটি তারা পরীক্ষা করবে। ডক্টর ঝা, আপনার অনেক অভিজ্ঞতা আছে স্যার। আমাকে শুধু গত 10 বছরের কথা বলতে দিন স্যার। মাখানার মান হোক বা উৎপাদন, এই 10 বছরে আপনি কতটা পরিবর্তন দেখতে পাচ্ছেন? দেখুন, মাখানা স্বাভাবিক রূপ থেকে আমরা বলছি যে এটি গ্লোবালাইজেশন এবং লিগ্যালাইজেশনের যুগ। গ্লোবালাইজেশন বলতে কি বোঝায়? এর মানে হলো যদি কোনো পণ্য, কোনো ব্যক্তি বা কোনো ব্যবস্থার মধ্যে সামান্যতম গুণ থাকে, তাহলে আপনি তা বেশি দিন লুকিয়ে রাখতে পারবেন না, এটা গোপন রাখা যাবে না। তাহলে মাখানার সময় এসে গেছে। মাখানা আপনি দেখুন, বিশেষ করে কোভিডের পরে এটি লাইমলাইটে এসছে। কোভিডে অনেক মানুষ মারা গেছে। দেশ যত সমৃদ্ধ ছিল, সেখানকার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল। ভারতে তুলনামূলকভাবে কম লোক মারা গেছে। আপনার খাবারটা তখন লাইমলাইটে এসেছিল। মাখানা আমাদের এনার্জি বৃদ্ধি করে। মহেশ্বর ঠাকুর আমার সাথে যোগ দিচ্ছেন, তিনি একজন কৃষক। মহেশ্বরজি, স্বাগতম। আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন। ভারত সরকার অনেক ধরনের বোর্ড পরিচালনা করছে, কিন্তু জানা গেছে যে একটি মাখানা বোর্ডও গঠন হতে চলেছে। আমাদের মাখানা কৃষকদের এতে কি লাভ হবে? সরকারও মাখানার সম্প্রসারণের সম্ভাবনা গ্রহণ করেছে এবং সেই কারণেই এই বোর্ড গঠন করা হয়েছে। কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিজে দ্বারভাঙ্গা এসেছিলেন। এই এলাকাটি তার আতিথেয়তার জন্য পরিচিত। খুব সুন্দরভাবে তাকে মাখানার মালা পরানো হয়েছিল। এই সবকিছু এবং মাখানা বোর্ডের দাবি অনেক দিন ধরেই ছিল। তাই তিনি এবার বর্ষ 25-26-এর বাজেটে একটি প্রস্তাব করেছিলেন এবং এটি পাশও হয়েছে। যদি এটি গঠিত হয়, তাহলে মাখানা বোর্ডের মাধ্যমে যা হবে তা হলো প্রকৃত উৎপাদনের সমস্যার দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ আর স্বাস্থ্যকর পরিস্থিতি। শিশুরা তাদের পড়াশোনা ছেড়ে সেখানেই থাকে। তাই এটি সমাধান করা হবে এবং এই সমস্যাটি প্রাথমিকভাবে সমাধান করা হবে। আমরা বিশেষভাবে এটির দিকে নজর দিচ্ছি। রাজীব রঞ্জন আমার সাথে আছেন। তাই রাজীবজি, যদি আমরা বাজারের কথা বলি, তাহলে যে কোনো কৃষকের বাজারের খুব প্রয়োজন। মাখানার সাথে দেশি এবং বিদেশি বাজারকে আপনি কিভাবে দেখেন? প্রথমত, আমরা যে অঞ্চলে বসে আছি তার নাম মিথিলা, এবং যদি আমরা এটি সম্পর্কে কথা বলি, তাহলে মিথিলা নিজেই শীর্ষ ভোক্তা। আমাদের প্রথম প্যানেলিস্ট যেমনটি বলেছিলেন, শারদ পূর্ণিমার দিনে মিথিলায় একদিন ও এক রাতে সবচেয়ে বেশি মাখানা গ্রহণ করা হয়। একে কোজাগর বলা হয়। এরপর বিহার, বাংলা, উত্তরপ্রদেশ সংলগ্ন রাজ্যগুলির কথা বলছি, আমি দেশের কথা বলছি। এরপরে দেখা গেছে যে আমাদের মহানগর শহর মুম্বাই এবং দিল্লিতেও মাখানাকে জল খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সামনের দিকে এগিয়ে গিয়ে এর সাথে নতুন নতুন রাজ্য যুক্ত হয়েছে। গুজরাট এবং দক্ষিণের কিছু রাজ্যও আগের তুলনায় বেশি মাখানা খাওয়া শুরু করেছে। এখন যদি আমরা আন্তর্জাতিক বাজারের কথা বলি, আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি ব্যবহার দেখা গেছে তা হলো আমাদের ইউএই, ইউএস সবচেয়ে বেশি ব্যবহার করে, তারপর ইউএস, এরপর নতুন যে দেশগুলি এতে যোগ দিচ্ছে, অস্ট্রেলিয়া এবং কানাডা, তারা এতে যোগ দিচ্ছে। এইভাবে এটি জাতীয় এবং আন্তর্জাতিক উভয় বাজারেই দেখা যায়। তারা গড়ে 15% হারে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে। আর আমি আমার দর্শকদের জানাতে চাই যে আজ আমাদের সাথে বসে আছেন প্রশান্ত আমরিক জি, যিনি ভারত সরকারের আপার কমিশনার। তাহলে প্রশান্ত জি, আপনাকে স্বাগতম। দেখুন, এখানে 2025 সালের বাজেট অধিবেশনে ঘোষণা করা হয়েছিল যে মাখানা বোর্ড প্রতিষ্ঠা করা হবে। তাই এরপরে এই যে কৃষি চৌপালের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। এই নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কৃষক এবং বিজ্ঞানীদের মধ্যে অনুষ্ঠিত আলোচনার মাধ্যমেও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। দ্বিতীয়ত, আমি যে আপনাদের বলতে চাই যে জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে মাখানার প্রযুক্তিগত উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য প্রযুক্তিগত ইন্টারভেনশনের প্রয়োজন। এর জন্য প্রচুর গবেষণার প্রয়োজন। এর জন্য আইসিআরকে গবেষণার উপর জোর দিতে হবে এবং
তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি যা আমাদের কিছু কৃষক ভাইয়েরা জিজ্ঞাসা করেছিলেন তা হলো প্রশিক্ষণের সুবিধা আমরা কিভাবে পাবো। ভারত সরকারের সমস্ত পরিকল্পনা এমন যে কৃষকদের উৎপাদনশীলতা কিভাবে বাড়ানো যায়, কৃষক উৎপাদন কিভাবে বাড়ানো যায় এবং তাদের আয় কিভাবে বাড়ানো যায়, কৃষক উৎপাদন কিভাবে বাড়ানো যায় এবং তাদের আয় কিভাবে বাড়ানো যায় তা নিয়ে প্রচুর আলোচনা চলছে এবং কৃষক কল্যাণের জন্য আমাদের সমস্ত কর্মসূচি এর উপর ভিত্তি করে। আমি আপনাকে বলি যে ভারতে 730টিরও বেশি জেলায় কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে এবং টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি আত্মাও রয়েছে। আত্মার কার্যক্রমের দিকে তাকালে দেখা যায় যে তাকে প্রশিক্ষণ, ডেমনস্ট্রেশন, ফার্মার সায়েন্টিস্ট ইন্টারাকশন এবং এক জেলা থেকে অন্য জেলা এবং এক রাজ্য থেকে অন্য রাজ্যে কৃষকদের এক্সপোজার ভিজিটেরও ব্যবস্থা রয়েছে। ডক্টর রাজেশও আমাদের সঙ্গে আছেন। ডক্টর রাজেশ, যখন আমরা মাখানার কথা বলি তখন কি এটা খাওয়ার জন্য জিআই ট্যাগের মতো কোনো ব্যবস্থা আছে? মাখানাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে এবং এর নাম মিথিলা মাখানা। এর মানে হলো যদি মাখানা মিথিলা অঞ্চলে উৎপাদিত বা চাষ করা হয় তখন এখান থেকে লাভা তৈরি হয়। তাহলে এর জন্য একটি সার্টিফিকেশন আছে যা বিহার কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া যায়। যদি আপনি এতে যোগ দেন তাহলে এটাই হবে আপনার পরিচয়। যদি আপনি এটি আমেরিকায় বিক্রি করেন তাহলে লেখা থাকবে যে এটি মিথিলা মাখানা এবং মিথিলা অঞ্চল থেকে এসেছে। এরপর আপনার পরিচয় সেখানে পৌঁছে যাবে। বিদ্যানন্দ ঝা, আসলে আমরা এটাকে একটা সুপারফুড বলি। আমরা এটাকে সুপারফুড কেন বলছি? আর বিশ্ব মানচিত্রের মানুষদের পাশাপাশি বিদেশের মানুষও কি এটাকে সুপারফুড হিসাবে গ্রহণ করছে, না শুধু আমরাই এটাকে তাই বলছি? অবশ্যই এটি একটি সুপারফুড এবং আমরা একা নয় যারা এটা বলে। আমাদের শুধু একা বলার দরকার নেই, পুরো বিশ্ব এই সত্যটি মেনে নিচ্ছে যে এতে প্রোটিন প্রায় 10% এবং সবাই এটা বলেছে। কিন্তু পরিমাণ খুব বেশি নয়, কিন্তু এর গুণমান, যেমন আমি বলি আমরা ভারতের সাথে ডাল মিশিয়ে খাই, আমরা এর সাথে সবজি মিশিয়ে খাই, আমরা কেবল ভাত খেয়ে বাঁচতে পারি না, কেবল ডাল খেয়ে বাঁচতে পারি না, আমাদের এর সাথে মিশিয়ে খেতে হয়। সুষম খাদ্যের জন্য অন্যান্য জিনিসও প্রয়োজনীয়, আমাদের অনেক কিছু খেতে হয়, কারণ প্রোটিন অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। ঠিক যেমন আমাদের ঘর ইট দিয়ে তৈরি, এইভাবে প্রোটিন অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, যা আমাদের শরীরে তৈরি হয় না। তাই যে কোনো খাদ্যের মূল্য এতে উপস্থিত পরিমাণের উপর নির্ভর করে। তাই পদ্মের বীজে অ্যামিনো অ্যাসিডের অনুপাত প্রায় 90, যা এটিকে মাছ, মাংস এবং ডিমের সমতুল্য করে তোলে। প্রোটিনের মানের দিক থেকে এটি প্রায় ফ্যাটলেস, প্রায় 0.1% থেকে 0.2%। ডায়াবেটিস রোগীরা কি এটা খেতে পারেন? ডায়াবেটিসের জন্য অ্যান্টি ডায়াবেটিক কম্পাউন্ড সম্প্রতি HbSE হাইড্রক্সি বৈতরণিক অ্যাসিড বেটার দাম চিহ্নিত করা হয়েছে। এটি ডায়াবেটিসে এবং হৃদরোগে উপকারী। আমরা সয়াবিনের মতোই একে নিউট্রিসিউটিক্যাল বলি। শুধুমাত্র নিউট্রিসিউটিক্যাল বলতে বোঝায় এটি একটি খাদ্য বা ঔষধ। এটি খাদ্য পাশাপাশি ঔষধও, এমনকি এর বীজকোট যেখানে আপনি অনেক প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড পাবেন, যেখানে অ্যামিনো অ্যাসিড যা আমাদের জন্য অপরিহার্য, ফ্যাটি অ্যাসিডও আমাদের জন্য অপরিহার্য। যেমন ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে উৎপাদিত হয় না, তার সিড কোটে রয়েছে। এর গবেষণার অনেক ডাইমেনশন খুলছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটি নিয়ে একসাথে আলোচনা করার জন্য। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এই আশা নিয়ে আমরা শীঘ্রই পরবর্তী চৌপালে দেখা করব। আমি সবসময় এটাই বিশ্বাস করি, নিজের খুব যত্ন নিন এবং যদি আপনি ইউটিউবে অনুষ্ঠানটি দেখছেন তবে এই লিঙ্কটি যতটা সম্ভব অন্যান্যদের সাথে শেয়ার করুন, কারণ এটি আপনার সুবিধার জন্য এবং আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী। নমস্কার।